Dear students, Assalamu alaikum. I hope you all are fit and fine. In today's class, we are going to discuss about narration. All right. So without any delay, let's get started today's class. উপরেই দেখেন আমার পরিচিতি কিন্তু উপরেই লেখা আছে। তো আজকে আমরা ন্যারেশনের যা খুঁটিনাটি আছে সবকিছু নিয়েই আলোচনা করব। তবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। Acha. And if you don't understand any point or don't realize or perceive any point, any sentence or any word, you can write your comment in my comment box. Then I'll reply your question. So let's get started today's class. In today's class, we are going to discuss about rules of narration and passage narration. And before teaching narration, I'm going to teach you about kinds of sentence. Then I'm going to teach you person tense. And if you don't understand about kinds of sentence, tense, or person, you cannot understand narration properly. And if you understand narration properly, you will have to know these kind of things that I have told. তো ন্যারেশন জানতে হলে আপনাদেরকে কি করতে হবে? প্রথমে তিনটা বিষয় ভালো করে জানতে হবে। একটা হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ। 2 নম্বরে হচ্ছে টেন্সের স্ট্রাকচার ভালো করে জানতে হবে। আপনাকে টেন্স সম্বন্ধে ভালো ভালো ধারণা থাকতে হবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদেরকে পার্সন সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে দেখেন প্রথমে আমি কাইন্ডস অফ সেন্টেন্স দেখেন কাইন্ডস অফ সেন্টেন্স before discussing about kinds of sentence you will have to know what is sentence and what do you mean by sentence অর্থাৎ সেন্টেন্স কাকে বলে এটা আপনাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে দেখেন এখানে কি লেখা আছে যে দুই বা ততোধিক শব্দ সমষ্টি মানে কয়েকটা শব্দ মিলেই তো একটা সেন্টেন্স বা বাক্য হয়। শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব, এই যে দেখেন এখানে আছে দুই বা ততোধিক শব্দ সমষ্টি একত্রে মিলিত হয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলেই কেবল তাকে সেন্টেন্স বা বাক্য বলা যাবে। এখন দুই বা ততোধিক শব্দ মিলল কিন্তু এই শব্দের মধ্যে কোনো সিকোয়েন্স থাকলো না, তাহলে কি দেখা যাবে? দেখা যাবে যে আপনি কি করতে পারবেন না, যে আপনার সেন্টেন্সটা হবে না। আচ্ছা, আমি বলছিলাম যে আপনি হয়তো কয়েকটা শব্দ একত্রে লিখলেন, লেখার পরে দেখা গেল যে শব্দের মধ্যে সিকোয়েন্স নাই, অর্ডার মেনটেন করে নাই, তাহলে কি সেটা সেন্টেন্স হবে না। এই যে দেখেন এখানে যে জিনিসটা লেখা আছে, অন্যথা একাধিক শব্দ একসাথে মিলিত হলেও যদি সম্পূর্ণরূপে মনের ভাব বা কথা প্রকাশ না করে তাহলে তাকে কি বলা যাবে না? বাক্য বলা যাবে না। একটি সম্পূর্ণ বাক্য গঠনের জন্য নির্বাচিত শব্দ সমূহকে অবশ্যই তার অর্ডার অনুযায়ী সঠিক সিকোয়েন্স অনুযায়ী সাজানো হতে পারে। যেমন মনে করেন আমি যদি একটা বাক্য বলি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে, এটা কিন্তু সেন্টেন্স, কারণ হচ্ছে এখানে শব্দ একত্রে মিলিত হয়েছে, ঠিক আছে, এটা অর্ডার অর্থাৎ একটা ক্রম অনুযায়ী সাজানো আছে, এটা কারেক্ট অর্ডারে আছে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এবং যদি এটা এইভাবে যদি বলতাম ফ্লাই ইন দ্য স্কাই বার্ডস, তাহলে দেখা যাবে যে এটা কোনো সেন্টেন্স হবে না, শব্দ হবে, ঠিক আছে, মানে এর প্রতিটা ওয়ার্ড শব্দ, ঠিক আছে, কিন্তু শব্দগুলো সঠিক অনুযায়ী সাজানো না থাকার কারণে এটা কি হবে না? সেন্টেন্স হবে না। অলরাইট, I hope you got the point. And if you don't understand any point, don't realize or don't catch up my words, you can tell me. All right. তারপরটা দেখেন এখানে যে লুক এট, চলুন লেটস লুক এট দ্য এক্সাম্পলস ভেরি কেয়ারফুলি। এখানে দেখেন সিনা ইটস পিৎজা। সিনাকে সিনা অথবা সায়না যেটাই বলেন, মানে বলছে যে সিনা কি, সিনা পিৎজা খায়। এখন এটা হচ্ছে একটা সেন্টেন্স। ইন দিস সেন্টেন্স সিনা হচ্ছে সাবজেক্ট। ইন দিস সেন্টেন্স উই ক্যান সে দ্যাট সিনা ইজ এ সাবজেক্ট, ইটস ইজ এ ভার্ব, এন্ড
পিজ্জা ইজ অবজেক্ট অফ দিস সেন্টেন্স। অলরাইট, একটা সেন্টেন্সে সাধারণত কি থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনারা কি আছে পরের সেন্টেন্সটা, রহিম লাভস টু ট্রাভেল। রহিম ভ্রমণ করতে পছন্দ করে। এটাও কিন্তু সেন্টেন্স, এখানে রহিমটা হচ্ছে সাবজেক্ট, লাভসটা হচ্ছে ভার্ব, এবং এই যে এখানে যে ট্রাভেলটা দেওয়া আছে এটা হচ্ছে অবজেক্ট, অথবা আপনারা বলতে পারেন কমপ্লিমেন্ট। ট্রাভেল ইজ এন অবজেক্ট অর কমপ্লিমেন্ট। সিমিলারলি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। এগুলা কিন্তু সেন্টেন্স। এখন যদি ওয়ার্ডগুলোকে যদি অগুছালো ভাবে, এই যে দেখেন এখানে কি বলা হচ্ছে, ওয়ার্ডগুলো যদি অগুছালো ভাবে অর্ডার মেনটেন না করে সাজাই, তাহলে একটি পূর্ণাঙ্গ বাক্য হবে না। ঠিক আছে? তা আপনাদের বোঝার সুবিধার্থে একটু জুম করলাম। দেখেন, এখন যদি ওয়ার্ডগুলোকে অগোছালো ভাবে অর্ডার মেনটেন না করে সাজাই, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে একটা সেন্টেন্স হবে না। যেমন উই ক্যান সে অফ রহিম লাভস টু ট্রাভেল। রহিম ভ্রমণ করতে পছন্দ করে। এইটাকে যদি আমরা অর্ডার মেনটেন না করে লিখি টু ট্রাভেল লাভস রহিম, বলেন তো এটা কি সেন্টেন্স হবে কিনা? কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এটা কি সেন্টেন্স হবে? নিশ্চয়ই এটা কোনো সেন্টেন্স হবে না। আচ্ছা, দেখেন এখানে কি লেখা আছে, এখানে সম্পূর্ণভাবে মনের কোনো অর্থ প্রকাশ পায় না, তাই এটা কোনো বাক্য না, এবং এটা সঠিক ক্রম অনুযায়ী সাজানো না। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এখন আসেন সেন্টেন্সের প্রকারভেদ। ঠিক আছে? and if you want to understand the rules of narration properly, you will have to understand about the 5 kinds of sentence in accordance with the meaning of the sentence or functions or its functions. All right. তো এখানে বলছে তারা দেয়ার আর ফাইভ ক্যাটাগরিজ ফাইভ ক্যাটাগরিজ অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দেয়ার মিনিং এন্ড ফাংশন। দেখেন, আমরা শিখে ফেললাম যে কি, যে অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। অর্থাৎ we can divide sentence into 5 categories in accordance with their meaning and function as per their meaning and functions. All right. তাহলে দেখেন এখানে কি লেখা আছে, এই 5 প্রকার কি, এই তো আপনারা শিখে ফেললেন। স্টে উইথ আস, আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড অল দিস থিংস। রাইট? মানে একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, আমি কি বললাম, যে অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে দেখেন, ফার্স্ট ওয়ান ইজ হচ্ছে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা কি? বর্ণনামূলক বাক্য। আমি গ্যারান্টি দিচ্ছি যদি ওর অর্থ জানেন, তাহলে ডেফিনিশনটাও আপনার সুন্দর করে বলতে পারবেন। বলতে পারেন যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা প্রদান করা হয়। এই যে বর্ণনামূলক দ্বারা কি বোঝাচ্ছে? যে সেন্টেন্স দ্বারা কোনো বর্ণনা প্রদান করা হয়। তারপরে আসেন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা মানে কি? আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায়। ঠিক আছে? তারপরে অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যে প্রার্থনা, সরি, নেট একটু প্রবলেম করতেছে আজকে। দেখেন এখানে কি লিখে আছে, যে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা বলতে কি বোঝায় আমি তা বলে ফেলছি। অবজেক্টিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রার্থনাসূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রার্থনা বা আকাঙ্ক্ষা প্রকাশ করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আনন্দ, বেদনা, হ্যাঁ, হতাশা ইত্যাদি বোঝায়। ওকে, তারপরে আসেন এখন আমরা বিস্তারিত আলোচনা করব যে অ্যাসার্টিভ সেন্টেন্স। এই যে বলছিলাম না যে বর্ণনামূলক
এই কথাটার দ্বারা আপনারা একটা সংজ্ঞা বুঝতে পারবেন যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে, অর্থাৎ an assertive sentence is a simple statement or assertion, or assertive sentence is one kind of sentence by which we express our narrative or statement or assertion, and this kind of sentence is deemed as or regarded as assertive sentence. I hope you got the point. And if you don't understand any point, you can tell me, sorry, I couldn't understand this point, and if you tell me this point again, it will be better for us. All right, তাহলে দেখেন এখানে কি লেখা আছে, এই গঠনটা মনে রাখবেন। এই যে দেখেন এখানে লিখছে যে সাবজেক্ট, এটা হচ্ছে তার মেইন গঠন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স চিনার একমাত্র উপায় হচ্ছে সেটা সাবজেক্ট দিয়ে শুরু হবে। দেখেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্ব থাকতে পারে। এক্সাম্পলে দেখেন হি রিডস দ্য বুক, সে বই পড়ে। এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, রিডসটা হচ্ছে ভার্ব, আর বুকটা হচ্ছে অবজেক্ট। দেখেন একটা বললাম, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট কখন থাকবে। দেখেন এই বাক্যটুকু, উই ডু নট রান ইন দ্য সান, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ এটার সামনে কি আছে, ইন আছে, অথবা অ্যাডভার্বও বলতে পারেন, যেহেতু একটা জায়গা। অ্যাডভার্ব কি বোঝায়, টাইম, প্লেস, ম্যানার। ওকে, তাহলে তারপরেরটা দেখেন এখানে লাগছে এভরিওয়ান শুড রিড দিস পোয়েম, যে প্রত্যেকেরই এই কবিতাটি পড়া উচিত। শুড দিয়েও লেখা যায়, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স মাথায় রাখবেন সাবজেক্ট দিয়ে শুরু হয়, এটা হচ্ছে চিনার একটি উপায়। কারণ এগুলা যদি না চিনেন তাহলে ন্যারেশন যখন পড়তে যাবেন তখন সমস্যা হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে। এখন দেখুন আমি বলে ফেলছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, যা কোনো কিছু দিয়ে যখন প্রশ্ন করা হয়, ঠিক আছে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকেই কি বলে, একদম সিম্পল। এই যে দেখেন এখানে আমি লিখছি যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তারপরে আসেন an interrogative sentence asks a question to get a reply to something or someone else with an interrogative sign. এটা হচ্ছে বোঝার আরেকটা উপায়। আপনারা কি দেখতে পারবেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেশন মার্ক থাকবে, ইন্টারোগেটিভ সাইন, চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তাহলে এতে কি ধরে নিতে পারবেন এটা হচ্ছে ইন্টারোগেটিভ sentence. I hope you got the point. And if you have any hesitation or confusion about this point, you can write your problem in my comment box. All right. তারপরে দেখেন এখানে কি লেখা আছে, one of the two following ways may form an interrogative sentence. ঠিক আছে, মে দিয়েও কিন্তু এখানে বলছে যে এই সরি নিচের উপায়গুলোর মাধ্যমে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম বা গঠন করতে পারি, যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এই যে অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলা সামনে দিয়ে শুরু করতে, অথবা মডেল অক্সিলিয়ারি ভার্ব সামনে সব মানে সেন্টেন্সের শুরুতে থাকে, যেমন শেল, শুড, উইল, উড, ক্যান, গুড, মে, মাইট এটসেট্রা। দেখেন এই যে উদাহরণ দেখেন, ডু ইউ রিড, এই যে ডুটা কি অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, ডু ভার্ব, ইজ অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে কি আছে, ইন্টারোগেশন মার্ক আছে, ইন্টারোগেটিভ সাইন আছে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তারপর দেখেন মডেল অক্সিলিয়ারি ভার্ব যদি সামনে থাকে সেক্ষেত্রেও সেটা কি হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেক সময় ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হয়, ডব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে শুরু হলে সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আসেন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে এই যে দেখেন আমি অনুজ্ঞাসূচক বাক্য বলে দিছিলাম, যে কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলে। এই ধরনের বাক্যে সাবজেক্ট গোপন থাকে, উজ্জ্ব থাকে, ঠিক আছে। বেশিরভাগ সময় মূল ভার্ব দিয়ে শুরু হয়, এটা বোঝার আরেকটা উপায়। এবং assertive sentence is a sentence which expresses request, order, advice, command, and suggestion. When any sentence expresses request, order, advice, command, and suggestion, and this sentence can be regarded as imperative sentence. I hope you got the point. এখন দেখেন যে একটি সহজ প্যাটার্ন অনুসরণ করা যেতে পারে। দেখেন এখানে আমি কি লিখছি, যে সাবজেক্ট ইনভিজিবল মানে উজ্জ্বল থাকবে, তার মানে কি ভার্ব দিয়ে শুরু হবে, ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে একটা ঘটনা। যেমন ডু ইট কুইকলি, তাড়াতাড়ি এটা করে, এটা অর্ডার বোঝাচ্ছে।
তারপরে দেখেন নেভার টেল এ লাই, কোনো মিথ্যা কথা বলবেন না। অ্যাডভাইস বোঝাচ্ছে, প্লিজ গিভ মি এ পেন, দয়া করে আমাকে একটি কলম দেন, এটা রিকোয়েস্ট বোঝাচ্ছে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। আর অনেক সময় আরেকটা জিনিস সেখানে আমি উল্লেখ করে নাই, লেট দিয়েও শুরু হয়, যেমন লেট মি টেল ইউ, লেট আস গো টু প্লে ফুটবল ইন দ্য প্লে গ্রাউন্ড, ঠিক আছে? লেট দিয়েও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তারপরে আসেন অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রার্থনা সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে। সরি, দেখেন, যে সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা কিংবা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। দেখেন এখানে বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্স মে ব্যবহৃত হয়। দেখেন এখানে কি লেখা আছে, বেশিরভাগ অপটেটিভ সেন্টেন্সে কি ব্যবহৃত হয়, মে ব্যবহৃত হয়। যেমন মে আল্লাহ হেল্প ইউ টু ওভারকাম অল দ্য অবস্টাকলস, মানে সকল সমস্যার সমাধান করার জন্য আল্লাহ যেন আপনাকে সাহায্য করেন। তাহলে এখানে কি আমি করলাম, দোয়া, প্রার্থনা প্রকাশ করলাম। মে ইউ বি হ্যাপি ইন ইউর ফিউচার লাইফ, আপনি যেন আপনার ভবিষ্যৎ জীবনে সুখী হন, তাও কিন্তু একটা প্রার্থনা করলাম। লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের রাষ্ট্রপতি চিরজীবী হোক, এটাও কিন্তু এখানে ইয়ে করলাম, ঠিক আছে? স্যার দেখেন তারপর এখানে কি লেখা আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য, যে সেন্টেন্স দ্বারা হর্ষ, বিষাদ, আনন্দ, আবেগ, বিস্ময় প্রকাশ করে। যেমন দ্য সেন্টেন্স ইউজ এক্সপ্রেসেস সাডেন অর স্ট্রং ফিলিংস অর ইমোশনস লাইক সারপ্রাইজ, এনজার, ডিলাইট, পেইন এটসেট্রা, এন্ড দিস ইজ কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে? এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আনন্দ, বেদনা ইত্যাদি প্রকাশ করে। এবং এক্সক্লামেটরি সেন্টেন্স চিনার উপায়, লাস্টে একটা এক্সক্লামেটরি সাইন থাকে, আশ্চর্যবোধক চিহ্ন থাকে, এই যে দেখেন এরকম একটা চিহ্ন থাকে। যেমন দেখেন হুররা, আবার বিভিন্ন আশ্চর্যবোধক ওয়ার্ড আছে, লাস, ব্রাভো, আহ, ও, হুররা, এগুলো থাকবে, তখন বুঝবেন যে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন আসেন টেন্স। টেন্স মানে কি, কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স দ্বারা কি বোঝায়, টাইম বোঝায় এবং দৃষ্টিভঙ্গি এগুলা ভূমিকা পালন করে। টাইম হচ্ছে এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ঠিক আছে? তো বর্তমান সময়, তারপর হচ্ছে অতীত সময়, এবং ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এখন তার বিভিন্ন ধরনের আসপেক্ট আছে, ঠিক আছে? আসপেক্ট গুলো দেখেন, প্রগ্রেসিভ মানে হচ্ছে অসমাপ্ত কাজ, যেটা চলতেছে, কন্টিনিউয়াস। পারফেক্টিভ মানে সম্পন্ন করা কাজ, একেবারে সম্পন্ন হয়ে গেছে। এগুলো বুঝতে হবে ভালো করে, তা না হলে বুঝতে পারবে না টেন্স। তারপরে দেখেন পাস্ট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট, এগুলো সম্বন্ধে আপনাদের ধারণা আছে। তারপরে আমি একটু দেখাচ্ছি, এই যে দেখেন যে টেন্সের পারফেক্টিভ অ্যাসপেক্ট থেকে পারফেক্ট টেন্স তৈরি হয়, সেগুলো পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ঠিক আছে? অর্থাৎ টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। তা হচ্ছে এই যে দেখেন, আমি এই টেবিল দিয়ে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারবো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ঠিক আছে? এই যে দেখেন এখানে প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আমি দেখিয়েছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রত্যেকটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা যায়। তারপরে দেখেন এখানে কি লেখা আছে,
সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট। হি প্লেজ ফুটবল, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার। তারপর হচ্ছে পাস্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি2 প্লাস ভি2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট। যেমন হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, এটা দ্বারা বোঝাচ্ছে পাস্ট ইনডিফিনিট। তারপরে দেখেন সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যেমন হি উইল প্লে ফুটবল। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এখন আসেন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে গঠন কি দেখেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে গঠন হচ্ছে সাবজেক্টের পরে এম ইজ আর, তারপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে যে কাজটা চলছে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে অতীতে কোনো একটা কাজ চলছিল বোঝায়, এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। আপনার খাতায় এটা নোট করে রাখবেন যা বলছি। এখন দেখেন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। আবার দেখেন এর পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, যেমন হি ওয়াজ প্লেইং ফুটবল, যে তিনি ফুটবল খেলছিলেন, তিনি ফুটবল খেলছিলেন। হি ওয়াজ প্লেইং ফুটবল, তিনি ফুটবল খেলছিলেন। তারপরেরটা দেখেন উইল বি অথবা শ্যাল বি ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, যেমন হি উইল বি প্লেইং ফুটবল, তিনি ফুটবল খেলতে থাকবেন। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এখন আসেন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে গঠন। দেখেন প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি? প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সম্পন্ন হয়েছে বোঝায়, অর্থাৎ সম্পন্ন করা কাজ। আর পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে সম্পন্ন করা কাজ, এবং ফিউচার পারফেক্ট হচ্ছে যে কাজ অতীতে সম্পন্ন হয়ে থাকবে। যেমন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3। ভি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন হি হ্যাজ প্লেইড ফুটবল, এটা খেয়াল করেন, হি হ্যাজ প্লেইড ফুটবল, তিনি ফুটবল খেলেছেন। এখন আমি যদি আর হচ্ছে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, যেমন হি হ্যাড প্লেইড ফুটবল, তিনি ফুটবল খেলেছিলেন। দেখেন খেলেছিলেন, অতীতে এই কাজটা সম্পন্ন হয়েছিল বোঝাচ্ছে। তারপরে স্ট্রাকচার গুলা আপনার এখানে ইয়ে করবেন। আর আপনাদের যাদের পিডিএফ লাগবে আমাকে বলবেন কমেন্ট বক্সে যে আমার লাগবে, তাহলে আমি দিয়ে দিব। তারপরে দেখেন সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, যেমন হি উইল হ্যাভ প্লেড ফুটবল, যে তিনি ফুটবল খেলে থাকবেন। এই হচ্ছে ফিউচার পারফেক্টের গঠন। এখন আসেন পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ শুরু হয়ে চলতেছে বোঝায়, এইরকম প্রেজেন্ট পারফেক্ট। এবং পাস্ট পারফেক্ট এরপরেটা দেখেন পাস্ট পারফেক্টের গঠন। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে অতীতে কোনো কাজ শুরু হয়ে চলছিল বোঝায়। তারপরে এটা হচ্ছে সহজ সংজ্ঞা, এর চাইতে আর সুন্দর করে কেউ বলতে পারবে কিনা সহজ করে আমি বলতে পারতেছি না। তারপর একটা দেখেন এখানে কি লেখা আছে যে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বিন ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে যে ভবিষ্যতে কোনো কাজ শুরু হয়ে চলতে থাকবে। তো দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, যেমন হি হ্যাজ বিন প্লেইং ফুটবল। তারপরে দেখেন পরেরটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হি হ্যাড বিন প্লেইং ফুটবল, তিনি ফুটবল খেলছিলেন। তারপরেরটা আপনারা দেখেন সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের বিন প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, যেমন ইউ উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল, তিনি ফুটবল খেলতে থাকবেন। I hope you got the point, and if you face any problem in understanding any sentence
or any word, you can tell me, sir, I couldn't understand this point, and if you tell me this point again, it will be better for us. Okay, তারপরে লাস্ট যে আজকের জন্য টপিক আলোচনা করবে সেটা হচ্ছে পার্সন। এরপরে সামনের নেক্সট ক্লাস থেকে আমি বাকিগুলো শুরু করব। যেমন পার্সন কাকে বলে? যে সকল নাউন বা প্রনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা তাকেই পার্সন। যেমন আই, উই, ইউ। এই পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, আর থার্ড পার্সন মানে হচ্ছে নাম পুরুষ। এখন ফার্স্ট পার্সন যে কথা বলে সেই ফার্স্ট পার্সন, যেমন আই, উই, মাই, মে, এগুলো মাথায় রাখবেন। এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, অর্থাৎ আমি, আপনি, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। এখন দেখেন আই, উই এটা হচ্ছে সাবজেক্টিভ। মাই, এই যে মাই, আওয়ার এটা হচ্ছে পসেসিভ ফর্ম, এবং মি, মাইন অবজেক্টিভ ফর্ম। এরকম তিনটা ফর্ম থাকবে প্রত্যেকটা পার্সনের। প্রথমে থাকবে সাবজেক্টিভ, তারপরে পসেসিভ, তারপর হচ্ছে অবজেক্টিভ। এখন পসেসিভ কোনটা? পসেসিভ হচ্ছে সেইটা যেটার পরে নাউন লিখতে হয়। যেমন মাই বললে কি, মাই লিখে যদি আমি থেমে যাই তাহলে কি বোঝা যাবে আমার, হয়তো আমার কোনো কিছু বলতে হবে, অর্থাৎ এগুলো হচ্ছে পসেসিভ। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। ঠিক আছে, তারপরে সেকেন্ড পার্সনটা দেখেন, যাকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে সেকেন্ড পার্সন, যেমন ইউ, ইয়ার্স। থার্ড পার্সনটা দেখেন, যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সেই হচ্ছে থার্ড পার্সন, যেমন হি, সি। অর্থাৎ বলা হচ্ছে যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ছাড়া দুনিয়ার যা কিছু আছে সবকিছুই হচ্ছে থার্ড পার্সন। এখন দেখেন এই যে পার্সনের মধ্যে আছে আবার সিঙ্গুলার, প্লুরাল। যেমন আই, মাই, মাইন, মি, ফার্স্ট পার্সন, এগুলো হচ্ছে সিঙ্গুলার। এবং উই, আওয়ার, আওয়ার্স, আস, এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম। সেখানে দেখেন ইউ, দি, দাও, ইয়োর। ঠিক আছে, প্লুরাল ফর্ম হচ্ছে ইয়োর, ইয়ার্স। তারপরে দেখেন থার্ড পার্সনে সিঙ্গুলার হি, সি, হিম, ইট, হার। তাহলে এখানে লিখতে হবে দি, দে, দেয়ার, দেয়ার্স, দেম। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এবং লাস্টে একটা নোট আছে যে কেবল নাউন বা প্রোনাউনের পার্সন হয়। নাউন বা প্রোনাউন সব সময় থার্ড পার্সন হয়, যেমন ম্যান, ম্যান, বুক, পেন, কাউ, হ্যান, ওয়াটার, স্কুল ইত্যাদি। পরপর তিনটি পার্সন ব্যবহার করতে প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, শেষে ফার্স্ট পার্সন, এই ক্রমে সাজাতে হয়। So that's all for today. I hope that this class has been very effective or helpful for you. And if you face any problem, you can uh, you can write your problem in my comment box. Then I'll reply your questions later. So greetings of Idul Fitors to all of you. Thank you for staying with us, and thank you for your kind attention. Allah Hafiz.